সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর জুনায়েদ হালিম রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত। ধন্যবাদ আপনাকে। যুগান্তরের শিরোনাম হচ্ছে মিথ্যা পরিচয়ে বিশ্বভ্রমণ, পাসপোর্ট করতে বেনজিরের নজিরবিহীন জালিয়াতি, শ্রীলঙ্কার চেয়ে মূল্যস্ফীতি বাংলাদেশে বেশি। মানবজমিন এই প্রথম লোহার খাঁচায় দাঁড়াতে হলো। 16,970 কর্মী নিঃস্ব, সিন্ডিকেটের পকেট ভারী, মালয়েশিয়ার শ্রমবাজার। সমকাল বিশাল চাপে অর্থনীতি, বাজেট চ্যালেঞ্জে। চাল, চিনি, তেল, গরুর মাংসের দাম দেশেই সবচেয়ে বেশি। আমাদের সময়ে আমিন স্বপন চক্রে হাজারো মানুষের স্বপ্নের সমাধি। ঢাকায় বেনজিরের 2 বাড়ি, আরও 40 বিঘা জমির সন্ধান। রাজার দিন জোনসের ছক্কার ঝড়ে যুক্তরাষ্ট্রের রেকর্ড জয়, সাইবার অপরাধীরা বেপরোয়া। কালবেলা পাহাড়ে বন কর্মকর্তার আলাদা সাম্রাজ্য, দেবত্ব সম্পত্তির উপর রাস্তা করছেন এমপি জিয়া। আজকের পত্রিকা পাহাড়েও বেনজিরের থাবা, দাম বেড়ে নিত্যপণ্য এখন বিলাসবহুল, সিপিডি। দেশ রূপান্তর সক্ষানুপাতিকের পক্ষে ইসি, টিআইবি, কুইন থেকে দূরে মান্ডি কুইন। মানবকণ্ঠ আয়হীন বেগমদের আয় ব্যবসায়ী শিল্পপতিদের চেয়েও বেশি। অগ্রযাত্রায় সহায়তাকারীদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। প্রতিদিনের বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার। যারা সহায়তা করবে তাদের সঙ্গে কাজ করব। খবরের কাগজ কেন এমন বর্বরতা? জাপান প্রবাসীকে খুন করে কানাডায় পালিয়েছেন স্ত্রী। করতোয়া নৃশংস হত্যাকাণ্ড বাড়ছে, কানাডা থেকে ঢাকায় এসে খুন করে আবার কানাডায়। দৈনিক বাংলা বান্দরবানে বেনজিরের 1.5 একর জায়গায় আলিশান বাগানবাড়ি। রেকর্ড বই তছনছ করে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম জয়। আজও বেনজিরকে নিয়েই অনেক রিপোর্ট। যুগান্তরের শিরোনাম যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে মিথ্যা পরিচয় দিয়ে তিনি বিশ্বভ্রমণ করেছেন। মিথ্যা পরিচয়টা কি? মিথ্যা পরিচয় তো মানুষ ফেক একটা আইডেন্টিটি নেওয়া বা ভুয়া আইডেন্টিটি বা পরিচয়পত্র নেওয়া। খবরটা তো মাত্রই বেরোলো যুগান্তরের আজকের মানে কাগজে মুদ্রিত সংখ্যায়। তো পুরো খবরটা তো পড়ার সুযোগ হয়নি এখনো। তবু যতটুকু আমি দেখতে পেলাম সেটি হলো যে উনি তো মানে একদম মানে পিওর গভর্নমেন্ট অফিসার, সরকারি কর্মকর্তা ছিলেন। বাংলাদেশের যে বিধি বা অন্য দেশও হয়, যেটি হলো সরকারি কর্মকর্তাদের আলাদা পাসপোর্ট হয়, বিশেষ পাসপোর্ট থাকে, বিশেষায়িত পাসপোর্ট হয়, নীল রঙের পাসপোর্ট হয়। এমপি, মন্ত্রী বা ওরকম গুরুত্বপূর্ণ মানুষের লাল রঙের পাসপোর্ট হয়। হ্যাঁ, আর আমাদের তো সাধারণের জন্য সেটা সবুজ রঙের পাসপোর্ট হয়। কিন্তু উনি এই খবরের শুরুতে যেটি দেখলাম যে উনি 2010 সালে যখন উনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার, তখন উনি বেসরকারি চাকরিজীবীর পরিচয়ে উনি পাসপোর্ট নিয়েছেন, যেটি মানে সরকারি চাকরি বিধিরও তো বিরোধী, এবং এইটা উনি করেছেন। সেই কারণে কিন্তু ওনার আসলে সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়ার নিয়ম বা কথা ছিল, সেটি কিন্তু হয়নি। এটি মিস্টার বেনজির করেছেন, খুবই নজিরবিহীন কাজ। আমরা কিন্তু একই রকম ঘটনা আগে দেখেছি, সেটি আপনার নিশ্চয়ই মনে আছে। প্রয়াত সৈয়দ আবুল হোসেন সাহেব প্রতিমন্ত্রী ছিলেন যোগাযোগ, উনিও কিন্তু যোগাযোগ মন্ত্রীও ছিলেন। উনিও কিন্তু একবার মানে সিঙ্গাপুর গিয়েছিলেন ওনার প্রাইভেট পাসপোর্টে, সংসদ সদস্য হিসাবে যে পাসপোর্টটা, সেই পাসপোর্টটা উনি ব্যবহার করেননি, এবং সেই কারণে কিন্তু উনি মন্ত্রিত্বের পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন, বা তাকে মানে নির্দেশনা অনুযায়ী উনি আসলে পদত্যাগ করেছিলেন, বা তাকে আসলে বরখাস্তই করা হয়েছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কিন্তু সেই নির্দেশনা দিয়েছিলেন, এবং উনি মন্ত্রিত্ব হারিয়েছিলেন। উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, উনি খুবই জনহিতকর কাজ করার কারণে এলাকায় খুবই সুনামের অধিকারী ছিলেন। উনি যে এলাকার এমপি মাদারীপুরে, সেটা এক প্রসঙ্গ। উনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু উনি ব্যবসায়ী মানুষ ছিলেন। তার ক্ষেত্রে একটা বেসরকারি ব্যবসায়ী পরিচয়ের পাসপোর্ট থাকতেই পারে বা ছিল, এবং উনি সরকারি লাল পাসপোর্ট এমপি হিসাবে যেটি, সেটি উনি ব্যবহার করেননি। সেটিও কিন্তু খুবই অন্যায় করেছিলেন এবং নিয়ম বিধি বহির্ভূত কাজ করেছিলেন, এবং সেই কারণে শাস্তিও পেয়েছিলেন। বেনজির আহমেদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা
সেরকম ঘটেনি এবং উনি খুবই নির্বিঘ্নে মহানগর পুলিশের, ঢাকা মহানগর ডিএমপি কমিশনার ওই অবস্থায় উনি মানে একটা প্রাইভেট সার্ভিস পরিচয় দিয়ে বেসরকারি চাকরি করেন, সেই পরিচয়ের পেশাগত পরিচয় দিয়ে উনি পাসপোর্ট তৈরি করেন। এটা কিভাবে সম্ভব হলো সেটি একটা বড় প্রশ্ন, যে কিভাবে একজন এত পরিচিত রাষ্ট্রীয় কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের উনি কমিশনার, এত উচ্চপদস্থ লোক, তাকে বেসরকারি পরিচয়ের পাসপোর্টটাই বা কিভাবে পাসপোর্ট দাতা কর্তৃপক্ষ অর্থাৎ পাসপোর্ট অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, হ্যাঁ, তারা সেই পাসপোর্টটা কিভাবে দিল এবং সেই পাসপোর্টটি কিন্তু কয়েক দফা নবায়ন হয়েছে। উনি কমিশনার থাকাকালীন সময়ে পাসপোর্ট করেছেন, তারপরে যখন র্যাবের ডিজি ছিলেন তখন উনি আবার সেটি নবায়ন করেছেন এবং তখন পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা এটা নজরে আসে এবং তারা আসলে এনওসি চায়, সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ র্যাব দপ্তরের এনওসি চায় এবং র্যাব দপ্তর কিন্তু সেই এনওসি আব্দুল জলিল নামের তখনকার যিনি অ্যাডমিনিস্ট্রেশন বা এই সমস্ত বিষয় র্যাবের সংস্থাপন দেখতেন, উনি কিন্তু সেই ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ সবকিছু ম্যানেজ করে একটা মানে এত গুরুত্বপূর্ণ এবং এত পরিচিত রাষ্ট্রীয় কর্মকর্তা, হ্যাঁ, সে একটা বেসরকারি পরিচয়ের পাসপোর্টটা উনি করতে পেরেছিলেন এবং তার দপ্তর অর্থাৎ র্যাব দপ্তর সেটি সেই ক্ষেত্রে তাকে অফিসিয়ালি সহায়তা করে, তার এই ফেক পরিচয়টাকে তারা মানে এন্ডোর্স করে একরকম, এবং আবার পাসপোর্টটা উনি নবায়ন করে নেন এবং তারপরে আবার এটার মেয়াদ ছিল 19 পর্যন্ত, এটা উনি আবার মানে 19-এর আগেই, হ্যাঁ, উনি আবার নবায়ন করে নেন। তখন তিনি এরকম মানে আবার এটি নবায়ন করে নেন এবং ওই পাসপোর্টটি উনি ব্যবহার করে পৃথিবীর নানা জায়গায় গিয়েছেন, নানা দেশে, যেই কারণে মিথ্যা পরিচয় বিশ্বভ্রমণ এই হেডলাইনটা হয়েছে, শিরোনামটা হয়েছে। তো এইটা মানে ওই যে বলে না যে বাংলাদেশে মুনতাসির মামুন স্যার, আমাদের ইতিহাস গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি এক কলাম লিখেছিলেন সব সম্ভবের দেশ বাংলাদেশ। এটি একটা বড় প্রমাণ যে কিভাবে এটি সম্ভব হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা পাসপোর্টের প্রধান নিয়ন্ত্রক, ওইখান থেকে তো ক্লিয়ারেন্সটা হয়তো আমরা জানি তো যে কোনো পাসপোর্টের ভেরিফিকেশন হয়। আবুল হোসেন সাহেবের চাকরি যেতে পারে, কিন্তু উনার তো কিছুই হলো না। উনি কারণ কি এটা এখন উনি হয়তো রাজনৈতিক ব্যক্তিত্বের, আবুল হোসেন সাহেবের মতন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানে অত্যন্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একটা সময় বিবেচনা করা হতো যে উনি বাংলাদেশের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী, হ্যাঁ, সেই রকম একজন পরিচয়ের মানুষ এবং একজন জনহিতকর মানুষ ছিলেন, কিন্তু উনি প্রচুর জনহিতকর কাজ করেছেন। সেরকম একজন মানুষ মন্ত্রীর পদ থেকে উনি বরখাস্ত হন। আর মানে তার চেয়েও মানে রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়েও এইরকম একজন সরকারি কর্মচারী তো বটে, প্রজাতন্ত্রের কর্মচারী, হ্যাঁ, তার সে ধরা ছোঁয়ার বাইরে থাকে। তার কোন খুঁটির জোর বা সে কিভাবে এটি সম্ভব করে তুলল এই অসম্ভবকে, এইটা একটা বড় জিজ্ঞাসা এবং অবাধে সে এটি করেছে। এবং তার যে এখন আমরা বিভিন্ন পত্রপত্রিকায়, গণমাধ্যমে এবং দুদকের অনুসন্ধান সূত্রে যে সমস্ত তথ্য আমরা দেখতে পাচ্ছি যে তার তো সম্পদের পাহাড় সে গড়েছে দেশে এবং বিদেশে, হ্যাঁ, এবং এইটা মানে কিভাবে সম্ভব হলো। এবং এই যে এরকম একটা মিথ্যা পরিচয়, এত গুরুত্বপূর্ণ পদে, আইজিপি পদে আছেন, এরকম একটি লোক একটি মিথ্যা পরিচয় ধারণ করে দুনিয়া ভ্রমণ করে বেড়াচ্ছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় উনি মানে ব্যবসায় কি করছেন, বিনিয়োগ করছেন অন্য দেশে, নানা জায়গায়, পৃথিবীর নানা জায়গায় স্থাবর সম্পদ আদি করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন বা নানা কিছু ব্যবসা বাণিজ্যে ইনভলভ হচ্ছেন দেশের বাইরে। এটা কি করে সম্ভব হলো? উনি কিভাবে এই টাকা বা এই বিপুল পরিমাণের অর্থ উনি রোজগার করলেন, কোন উৎস থেকে, কোন ভাবে, কি উপায়ে, এবং সেগুলি আবার উনি কিভাবে বিদেশে পাচার করলেন? এই যে মানি লন্ডারিং অ্যান্ড প্লান্ডারিং অ্যান্ড শিফনিং, এটা তো মানে চরমতম অপরাধ। এরকম রাষ্ট্রের আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ পদের অধিকারী একজন মানুষ, র্যাবের মহাপরিচালক, এত মানে সর্বোচ্চ পদের অধিকারী মানুষ, আবার ঢাকা মহানগরের কমিশনার ছিলেন। এইরকম একজন মানুষ এত এত অপরাধ কিভাবে নির্বিঘ্নে করে গেলেন প্রায় ১.৫ দশক সময় ধরে বা পুরো ১ দশক, এক যুগ সময় ধরে। আমরা যদি ওনার কমিশনার
কালীন সময় থেকেই ধরি, নিশ্চয়ই গত মানে 2010 থেকে 2022 এই সময়কালটার আগেও নিশ্চয়ই উনি অনেক এরকম করেছেন, যেহেতু এই সময়গুলি এখন আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম একজন গুরুত্বপূর্ণ প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার অফিসার শুরু থেকেই নিশ্চয়ই করে এসছেন। তো এতকাল যাবত আমাদের কোনো কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা জনপ্রশাসনের কেউই এই বিষয়টি কারো আছে মানে কোনো দায় দায়িত্ব বোধ করলেন না। এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্তৃপক্ষ যারা পলিটিক্যাল কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলি অবগত ছিলেন না, বা অবগত যদি থাকেন তাহলে কোনো ব্যবস্থা নিলেন না। এটি চরমতম দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। এবং আমরা খুবই মানে ভীষণ লজ্জা হয় যখন এরকম একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র ছিলেন, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর বাংলাদেশের মানে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আবার উনি পিএইচডিও করেছেন। এরকম একজন পিএইচডি করা লোক, এই যে ওনার তো মানে পড়াশোনার ভিত্তিটা তো এরকম একটা লোকের, এই যে এত বছর পড়াশোনা করলেন রাষ্ট্রের খরচে, আমাদের জনগণের ট্যাক্সের টাকায়, বেনজির সাহেব ওনার এই পড়াশোনায় ওনার কোনো আলোকায়ন ঘটলো না। এত অন্ধকার আমাদের শিক্ষা কি আমাদেরকে এতটাই অন্ধকারাচ্ছন্ন করে তোলে? এবং রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ জায়গায় অবস্থান করে উনি এইরকম অপরাধগুলি নির্বিঘ্নে করে গেলেন বছরের পর বছর ধরে। এবং আমরা কেউ, এমনকি আমরা গণমাধ্যমও এই বিষয়ে কখনোই কোনো কিছু আমরা মানে উচ্চবাচ্য করলাম না, জনসম্মুখে আনলাম না। এমনকি যেই কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে, অর্থাৎ রাষ্ট্রের রাজনৈতিক কর্তৃপক্ষ, তারা এটা কোনো রকমের আমলে নিলেন না বা তারা জানলেন না। এটা অবাক করা একটা বিষয়। আমরা এই যে অবাক হলাম, এটা আমি অবাক বলছি, আসলে এটা চরম লজ্জার এবং দুর্ভাগ্যের। ধন্যবাদ আপনাকে। সমকালীন শিরোনাম হচ্ছে বিশাল চাপে অর্থনীতি, বাজেট চ্যালেঞ্জে। চাপটা তো মানে অর্থনীতির যে বিশাল চাপ, সেটা তো আমরা যারা সাধারণ মানুষজন, আমরা দৈনন্দিন যারা বাজারঘাট করি, রাস্তাঘাটে রিক্সা বা অন্য যানবাহনে গণপরিবহনে চলাফেরা করি, আমরা তো আমাদের তো নাভিশ্বাস অবস্থা। দেখেন আজকে অন্য পত্রিকার শিরোনাম দেখলাম যে বাংলাদেশের মানে এখন যে মূল্যস্ফীতির অবস্থা সেটি শ্রীলঙ্কার চেয়েও বেশি। আমাদের খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আমি জানি না, মানে বাংলাদেশের সরকারি পরিসংখ্যান ব্যুরো বা অন্যান্য বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান তারা যে সমস্ত মানে তথ্য উপাত্তর বিশ্লেষণে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি, খাদ্যপণ্য বহির্ভূত পণ্য বা সেবার মূল্যস্ফীতির যে কথাগুলি বলছে, সেগুলি বোধহয় খাদ্যপণ্যের মূল্যস্ফীতিটা আসলে মানে আজকে যা আগামীকাল তার চেয়ে বেশি। গতকাল যেই ডিমের দাম ছিল হয়তো 150 টাকা, আজকে সেটা 160 টাকা হয়ে যাচ্ছে। তো খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আমার মনে হচ্ছে যে এটা নিয়ার অ্যাবাউট 15%, যেটা আসলে পরিপূর্ণভাবে হিসেবে আসছে না বলে প্রকৃত স্ফীতির মানে শতকরা হারটা আসলে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যাচ্ছে না, কারণ এটা প্রতিদিনই বাড়ছে। এখন ঈদের মানে ঈদ, কোরবানির ঈদ অত্যাসন্ন, এই সময়কালটায় সবচেয়ে বেশি যেটি বাড়ে সেটি হলো মশলা। এটা একদম ঐতিহ্য আমাদের এখানে, বিচিত্র রকমের মশলা যেগুলি দেশে উৎপাদন হয়। সেগুলিও দেখেন মানে কাঁচামরিচও কিন্তু গত এই সপ্তাহে প্রায় মানে 120 টনের মতন ভারত থেকে। চালের দাম এখন ভর মৌসুম, মাত্র ধান কাটা শেষ হলো, কিন্তু চালের দাম কিন্তু মানে বাড়ছে। এবং সবচেয়ে বেশি চালের দাম বেড়েছে যেটা সবচেয়ে মোটা চাল, যেটি সবচেয়ে বেশি মানে মানুষ কনজিউম করে বা ভোক্তা, সাধারণ গরিব মানুষ মানে দিনমজুর শ্রেণীর মানুষ বা রিক্সা চালক, এই শ্রেণীর মানুষ, নিম্নবিত্তের মানুষ যেই চালটা খায়, সেইখানে প্রায় মানে গত বছরের তুলনায় 30 ভাগ বেশি দাম বেড়েছে, মানে গত 2-3 বছরের পিছনের হিসাবের তুলনায়। কিন্তু সরু চাল যেটি অপেক্ষাকৃত বা বিত্তবানরা খায়, সেই সরু চালের দাম কিন্তু ওই মোটা চালের চেয়ে পার্সেন্টেজে কম হারে বেড়েছে। এখন দেখেন শেষ পর্যন্ত অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুরবস্থা যাই আমরা বলি না কেন, আলটিমেট ভিকটিমটা হয় কিন্তু সবচেয়ে পুয়ারেস্ট পিপল, দেশের সবচেয়ে স্বল্প আয়ের মানুষ বা প্রায় আয় রোজগারহীন মানুষ, বেকার মানুষ, তারা কিন্তু সবচেয়ে বেশি মূল্যস্ফীতির অভিঘাতটা তাদের উপর পড়ে। এবং এটা
যারা বেশি আয়ের মানুষ তারা কিন্তু তুলনামূলক কম মূল্যস্ফীতির অভিজ্ঞতা অনুভব করেন, এবং এইটা সামগ্রিক বৈষম্য। আমাদের যতই পার ক্যাপিটা ইনকাম বাড়ুক বা এখন 2600 কত ডলার জাতীয় আয় মাথাপিছু, এই 2600 বা 2700 ডলারের মাথাপিছু আয় লইয়া আমরা আসলে কি করিব? ইহা কাহাদের আয়? আমি বছরে 12 লাখ টাকা রোজগার করি, আরেকজন করে 50 কোটি টাকা। এখন ওর 50 কোটি টাকার সাথে আমার 12 লাখ টাকা রোজগার নিয়ে তো এভারেজ করে আমার রোজগার বাড়ে না, তারটা বাড়ে। তো এই সমস্ত আসলে এই হিসেবগুলি, এই জিডিপির এরকম গ্রোথ, এরকম মাথাপিছু আয়ের বৃদ্ধি, এত ডলার হয়ে গেছে, এগুলি একরকমের মানে আমরা প্রচার প্রচারণার মধ্য দিয়ে আত্মপ্রসাদ অনুভব করতে পারি। এতে সাধারণ জন, যারা আমি বা আমার চেয়েও যারা কম রোজগারী মানুষ, যাদের সীমিত রোজগার, তাদের কিন্তু দুরবস্থা কাটে না। তারা আরো অন্যদের বাড়ে, মাথাপিছু আয় বাড়ে, গড়ে বাড়ে, কিন্তু যাদের কমে তারা আরো কমতে থাকে, নিঃস্ব হতে থাকে, তাদের ক্রয় ক্ষমতা আরো কমতে থাকে, প্রকৃত আয় আরো কমতে থাকে। সুতরাং এটা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা এখন আমাদের দেশে তৈরি হয়েছে, মানে যে বাস্তবতাটা তৈরি হয়েছে এটা চরম বৈষম্যমূলক। অথচ বাংলাদেশ যখন স্বাধীন হয়, জাতির পিতার যে স্বপ্ন ছিল আমাদের শোষণহীন বৈষম্যমুক্ত একটি সমাজ এবং রাষ্ট্র গড়ে তোলা, আমরা সেই জায়গা থেকে বহু দূর পিছিয়ে গেছি স্বাধীনতা পরবর্তী 54 বছর সময়কালে। এটি মানে আমার যা বয়স, আমার স্মৃতির বয়স বাংলাদেশ। হ্যাঁ, আমি তো কোনো ভালো যে খুব কিছু হচ্ছে আমার বয়সকালে তো দেখলাম না। হয়তো আমরা যে গড় আয়ু এখন 72 বা 73 বছর, হ্যাঁ, আমরা হয়তো দেখেও যেতে পারবো না। একটা মানে এই হতাশাপূর্ণ একটি জীবন যাপন করে এই পৃথিবী থেকে হয়তো চলে যেতে হবে, সেটি হয়তো আমাদের নিয়তি। ধন্যবাদ আপনাকে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তার একটা বলতে পারেন অবজারভেশন, সেটা হচ্ছে চলমান রাজনৈতিক বৈরিতায় এগিয়ে যাওয়া কঠিন। না, এটা প্রধান নির্বাচন কমিশনার সাহেব যে কথাটি বললেন, এটাও তো উনিও তো একজন মানে সর্বোচ্চ পদ অধিকারী রাষ্ট্রীয় কর্মকর্তা ছিলেন, এক জীবনের এত অভিজ্ঞ মানুষ, জীবনে অনেক ইলেকশনে ভোটার হিসাবে ভোট দিয়েছেন, অনেক নির্বাচনে মানে নানা স্তরে উনি কাজ করেছেন সরকারি কর্মকর্তা হিসেবে। এখন উনি দেশের প্রধান নির্বাচন কমিশনার। ওনার যে পর্যবেক্ষণ, এটি তো মানে এক জীবনের অভিজ্ঞতারই পর্যবেক্ষণ। এই থেকে তো আমাদের বেরিয়ে আসার পথটা আসলে মানে খুবই ধূসর। আমরা আসলে কেউ হয়তো এইরকম অবস্থা থেকে বেরোনোর চিন্তাই করি না, বলি হয়তো আমাদের চেষ্টাটাও নেই। এটিও আমাদের রাষ্ট্র হিসাবে, রাষ্ট্রের নাগরিক হিসাবে সামগ্রিক বিবেচনায় চরম হতাশার। এই বিভাজনটার কথাই তিনি বলছেন। জি, এই বিভাজন থেকে মুক্তির কি কোনো পথ নাই? না, সেটা তো বললাম যে আমরা পরস্পর এতই মানে যুদ্ধংদেহীভাবে বিরোধী, হ্যাঁ, আমরা নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করে দেওয়ায় পারদর্শী। এবং আমরা আসলে আমাদের যে রাজনৈতিক শক্তি, পলিটিক্যাল ইন্টেলিজেন্সিয়া বলেন, পলিটিক্যাল স্কুল বলেন, এবং পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্কার বলেন, পলিটিক্যাল লিডারশিপ বলেন, পলিটিক্যাল অর্গানাইজেশন বলেন, কেউই আসলে রাষ্ট্রের প্রতি, সাধারণ মানুষের প্রতি যে খুব বেশি দায়িত্বশীল, হ্যাঁ, এবং রাষ্ট্রটাকে যে একটি সত্যিকার অর্থে স্থায়ী ভিত্তি দেওয়ার জন্য যেই মানে নীতি, আদর্শ এবং কর্মপন্থা নেওয়া উচিত, আমরা সেটি নিতে ব্যর্থ হয়েছি। আমরা শুধু কেবলমাত্র নিজেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছি, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে নিজেদের গোষ্ঠীর, নিজেদের লোকজনের, হ্যাঁ, এই বেনজিরের মতো মানুষদের, হ্যাঁ, আমরা মানে আখের গোছানোর ব্যবস্থাটাই করছি, দেশের আখেরটাকে আসলে ভুলে থাকছি। এবং এই বৈরিতা, এই বিরোধ, এটার নিরসন হওয়ার খুবই জরুরি। এই জরুরি কাজটা যদি দায়িত্ববানের মতো আমাদের রাষ্ট্র পরিচালনাকারীরা, রাজনীতি পরিচালনাকারীরা দায়িত্ববানের মতো অনুভব করে, হ্যাঁ, এই দায়িত্বটা সত্যিকার অর্থে পালন করেন, তাহলে হয়তো আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ আছে। আমরা এই রাষ্ট্রকে চিরজীবী হিসাবে দেখতে চাই বা ভাবি, কিন্তু এই যেই প্রক্রিয়ায় রাষ্ট্র চলছে এবং রাষ্ট্রের যেই রাজনৈতিক কাঠামো যেই রকম অবস্থায় আছে, সেই জায়গা থেকে রাষ্ট্রের মানে স্থায়িত্ব, আমরা যে চিরজীবীর যে স্বপ্ন আমরা দেখি, আমরা যে স্লোগানটা দিই, সেটা কি সত্যিকার অর্থে আমাদের মানে আমরা নিশ্চিত করতে পারবো? আমার তো মনে হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ভারতের নির্বাচন প্রায় একদিন বাদেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, কিন্তু ইতিমধ্যে ভোট ফেরত যে সমস্ত জরিপ আসছে তাতে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে।
যদিও কংগ্রেস বলেছে যে এটা একটা সাজানো নাটক। না দেখেন, ইলেকশন নিয়ে সব দেশই মানে জনমত জরিপ হয়, ইলেকশনের প্রি ইলেকশন হয়, পোস্ট ইলেকশন হয়, বুথ ফেরত হয়, মানে ইলেকশন চলাকালীন সময় হয়। এখন চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত আসলে এই বুথ ফেরতের জনমত যেটি, সেটিও আসলে কতটা মানে বাস্তবে নির্ভরযোগ্য বা বাস্তবে ওই রকম ঘটবে সেটি বলা যায় না। সেই কথাটি কিন্তু আবার ভারতের যে মানে দুই পক্ষ, ক্ষমতাসীন বিজেপির পক্ষ এবং ক্ষমতার বাইরে যে কংগ্রেসের প্রধান নেতৃত্বে যে বিরোধী পক্ষ, দুই পক্ষই তো মানে চরম রকম ভাবে আশাবাদী যে তারা আসবে। বিজেপি তো 400 আসনেই আসবে বলে মানে ঘোষণা দিয়েছে। এখন কংগ্রেস বলছে যে বিজেপির এই বুথ ফেরতের যে বিষয়টি, এটি একটি বিজেপি জেনারেটেড একটা ব্যাপার। এটি মিডিয়াতে হাইপ তুলে এরকম বুথ ফেরত জনমতে বিজেপি জোট বা বিজেপি এগিয়ে আসছে এবং তারাই পুনরায় সরকার গঠন করবে। এইটা কংগ্রেসের দিক থেকে বলা হচ্ছে যে এটা একটা বানোয়াট বিষয়, মানুষকে আসলে বিভ্রান্ত করার জন্য এবং প্রভাবিত করার জন্য করা এবং ফলাফলকে প্রভাবিত করার জন্য করা। এবং আজকে মানে গতকাল কিন্তু কংগ্রেস পার্টি তারা সারা দেশের নির্বাচনের প্রার্থীদের সাথে অনলাইনে এবং সেন্ট্রালি দিল্লিতে বসে এই সমস্ত বিষয় নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে যেন কোথাও ফলাফল জালিয়াতি করতে না পারে। এবং কংগ্রেস কিন্তু বলছে যে এই যে বুথ ফেরত জনমতে বিজেপি 300-র বেশি আসন পাবে, 350 আসন পাবে, এগুলি প্রচার করা হচ্ছে এক রকমের ফলাফল জালিয়াতির পরিকল্পনার অংশ হিসাবে। সেটিও একটি মানে বাস্তবতা। ওনারা কিন্তু দেখেন ভারতীয় নির্বাচনে বিরোধী পক্ষেরই কেজরিওয়ালকে কিন্তু আবার মানে দিল্লির উনি মুখ্যমন্ত্রী, তাকে কিন্তু আবার মানে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে দুর্নীতির মামলায়। তো কেজরিওয়ালও কিন্তু মানে ভারতের নির্বাচনকে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া নির্বাচনের সাথে তুলনা করেছেন। সেটি নিয়েও কিন্তু আমাদের দেশে রাজনৈতিক মহলে কম কথাবার্তা হয়নি, যেগুলি আমরা গণমাধ্যমে দেখেছি। যাই হোক, কিন্তু ভারতের একটি বিষয় হলো কি যে ভারতে একই দিনে নির্বাচন হয় না, বিভিন্ন ফেজে বিভিন্ন জায়গায় হচ্ছে, সারা দেশব্যাপী বিভিন্ন প্রদেশে বিভিন্ন আসন ধরে নির্বাচন হচ্ছে, কিন্তু ফলাফলটা শেষ পর্যন্ত একদিনে ঘোষিত হয়। আজকে কিন্তু যে গতকাল যেটি হলো যে ইলেকশন কমিশনার কিন্তু এই বিষয়টিও বাংলাদেশের সংসদ নির্বাচনও মানে ভিন্ন ভিন্ন দিনে করা যায় কিনা সেই রকম সম্ভাবনা বিষয়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছে। সেটি একটি মানে হয়তো ইতিবাচক পদক্ষেপ, যেটি আপনি বলেছেন এই আগের খবরটা টেনে আমরা যে কথাবার্তা বললাম সেটার একটা সম্ভাবনা বটে, যা এই বিরোধ বিসম্বাদের মধ্যে নির্বাচনটাকে আরো বেশি গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে এবং নির্বাচন ফলাফল যেন মানে একপক্ষীয় একপেশেভাবে ঘোষিত না হয়ে যায়, সেটি করার জন্য হয়তো এরকম ভিন্ন ভিন্ন দিনে এক এক অঞ্চলে জাতীয় সংসদের নির্বাচন হওয়া, উপজেলা নির্বাচনের মতো, এবং একবারে সেই ফলাফল ঘোষণা করা। এবং সেই ক্ষেত্রে নির্বাচনী দাঙ্গা হাঙ্গামা নির্বাচনের দিনের এবং নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পরে যে দাঙ্গা হাঙ্গামাটা হয় সেগুলি হয়তো প্রশমিত হবে। এবং এই প্রক্রিয়ায় হয়তো এই রাজনৈতিক যে যুদ্ধংদেহী যেই প্রবণতাটা, সেই প্রবণতাটা থেকে হয়তো ধীরে ধীরে বেরিয়ে আসা সম্ভব হতে পারে। সেই কথাগুলি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন। শেষ প্রায় 1 মিনিটের মতো সময় আছে। সেটা আপনি জানেন, বিশ্বকাপ T20 বিশ্বকাপ ক্রিকেট যেটা শুরু হয়েছে এবং সেটাতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র অনেকটাই বাজিমাত করছে, তো বাংলাদেশের অবস্থা সাকিবদের নিয়ে আছে উন্মাদনা, আছে সংশয়। আমাদের এখানে যেটি হলো যে ক্রিকেট তো শেষ পর্যন্ত এখন বিশ্বায়নের লক্ষ্যে T20 বিশ্বকাপ খেলাটা আমেরিকায় এবং ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে, দুই অঞ্চল মিলিয়ে, এবং এটা একটা বাণিজ্যিক লক্ষ্যেই হচ্ছে। বিশ্বব্যাপী যদি ক্রিকেটকে বাজারজাতকরণ করা যায় তাহলে মানে ক্রিকেট নিয়ে যে বাণিজ্যটা উপমহাদেশে হয়, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়, সেই বাণিজ্যটা আরো বিস্তৃত হয়। আর বাংলাদেশেও কিন্তু আমরা যতটা না ক্রিকেটে পারদর্শী হয়েছি বা আমাদের যতটাই মানে ভালো কিছু অর্জন, আমাদের অর্জনের কিন্তু ধারাবাহিকতা নেই। আমরা কখনো কখনো জ্বলে উঠি এবং তারপরে আসলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকি। আমাদের এখন খুব মানে T20-র ক্ষেত্রে বিশেষত ওয়ান ডে ক্রিকেটের ক্ষেত্রে আমাদের একটা মানে
তুলনামূলক ভালো অবস্থান আছে। টেস্টে খুবই খারাপ অবস্থা, টি-20-তে আরো খারাপ অবস্থা। এবং দেখেন মানে যুক্তরাষ্ট্রের মতন দলের কাছে আমাদের দল হেরে নাস্তানাবুদ প্রস্তুতি ম্যাচে, আর ভারতের কাছে প্রস্তুতি ম্যাচে 60 রানে 60 রানের ডিফিট। এই খুবই মানে হতাশাজনক। তারপরেও আমাদের দেশের, আমরা তো এই হতাশার মধ্যেই আশা দেখি। আমাদের অর্থনৈতিক এই অচলাবস্থা, দুরবস্থার মধ্যে ক্রিকেট যদি কোনো একটা আনন্দের উপলক্ষ এনে দেয়, সেই আশায় কিন্তু আমরা আছি। কিন্তু আমি খুব এই টি-20-র ক্ষেত্রে আমাদের যে দলের এখনকার যেই পারফরমেন্সের অবস্থা, এই অবস্থায় এবং ওদের যে প্রস্তুতির অবস্থা এবং তাদের যে মনস্তত্ত্ব, আমরা মানে এই টি-20 বিশ্বকাপে খুব ভালো কিছু করার মানে সম্ভাবনা দেখি না, অন্তত আমি দেখি না। খুব আশাবাদীরা হয়তো দেখে। আমাদের প্ল্যান ছিল যে আমরা হয়তো পরবর্তী ধাপে প্রথম মানে পরবর্তী 8 দলের যে গ্রুপিং হবে সেই পর্যায়ে আমরা আদৌ যেতে পারবো কিনা, যদিও পরিকল্পনাটা তাই ওই পরবর্তী 8-এর সিরিজ পর্যন্ত যাওয়া, 8 দলের পর্যন্ত উন্নীত হওয়া। আমার মনে হচ্ছে না যে জিম্বাবুয়ের কাছে যেভাবে নাস্তানাবুদ হলাম, বা নতুন দল আমেরিকা, যুক্তরাষ্ট্রের দলের কাছে যেরকম ভাবে আমরা প্রস্তুতি ম্যাচে নাস্তানাবুদ হলাম, আমরা এই বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে খুব ভালো কিছু করার সম্ভাবনা আসলে দেখি না। এবং আমি মনে করি যে এই ক্রিকেট নিয়ে যেই তারপরেও কিন্তু আমাদের আশায় থাকতে হবে, সেটা থাকতে হবে। কিন্তু আমি মনে করি যে এইটা মানে আমরা একটা মানে এক ধরনের ক্রিকেট বাণিজ্যের অংশ হয়েছে। আমরা আসলে বাণিজ্যিকভাবে যতটা ক্রিকেট বোর্ড সাকসেসফুল, পাপন সাহেবের নেতৃত্বে, অনেকদিন যাবত উনি ক্রিকেট বোর্ডের প্রধান, এখন তুমি মাননীয় মন্ত্রীও বটে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। আমরা যতটা ক্রিকেট নিয়ে বাণিজ্যের পারদর্শিতা অর্জন করেছি, আমরা কিন্তু খেলায় প্রকৃত অর্থে সেই পারদর্শিতার ধারে কাছে পৌঁছাতে পারিনি। আমরা বাণিজ্য না, কেবলমাত্র আমরা প্রকৃতপক্ষে খেলাটাও আমরা ভালো করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরেও আমাদের এই অনুষ্ঠানে আপনি এসেছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি সড়ক দুর্ঘটনার প্রসঙ্গে বলি, এটি কিন্তু ঘটেছে, আমি প্যাডেল রিক্সায় ছিলাম, একটা ব্যাটারি রিক্সা পিছন থেকে, নিয়ন্ত্রণহীন ব্যাটারি রিক্সা পিছন থেকে ধাক্কা দিয়েছে, ছিটকে পড়ে আমার বাম কনুইটা একদম ছুটে গিয়েছে এবং ভীষণ পেইনফুল ছিল প্রথম 1 ঘন্টা, আর টাকা তো গিয়েছি। অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।